বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নমস্কার, হল্লা বলে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। বিস্তারিত সংবাদে যাব, তার আগে শিরোনাম। চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ ভোটে নির্খণ্ড ঘোষিত ৭ দফা ভোট শুরু ১১ এপ্রিল, শেষ ১৯ মে। ভোট গণনা ২৩ মে। রাজ্যে ১১ এবং ১৮ এপ্রিল ২ দফায় ভোট হবে, সাংবাদিক সম্মেলনে জানালেন সিইও শ্রীরাম তরণীকান্ত। শাসক গোষ্ঠীর মধ্যে শরিকি বিরোধে এককভাবে দুটি আসনে লড়াই করতে অনড়ায় পিএফটি, বিপ্লবের বক্তব্যের মঙ্গলের তীব্র সমালোচনা। বাইক চুরির অভিযোগ জানাতে গিয়ে পশ্চিম থানার পুলিশ আধিকারিকের ব্যবহারে অপমানিত এক যুবক। বেতন পুনর্বিন্যাস ও পেনশনের দাবিতে আন্দোলনে যাচ্ছে ফেডারেশনভুক্ত পিএসইউ কর্মচারীরা। এখন সংবাদ বিস্তারিত। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এবার মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোট হবে ১১ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট হবে ১৮ এপ্রিল, তৃতীয় দফায় ভোট হবে ২৩ এপ্রিল, চতুর্থ দফায় ভোট হবে ২৯ এপ্রিল, পঞ্চম দফায় ভোট হবে ৬ মে, ষষ্ঠ দফায় ভোট হবে ১২ মে এবং সপ্তম দফায় ভোট হবে ১৯ মে। ত্রিপুরা রাজ্যে ২ দফায় ভোট হবে ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং ১৮ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে। ভোট গণনা হবে ২৩ মে। রবিবার সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা এই সংবাদ জানিয়ে বলেন, এইবারই প্রথম ইভিএমে নামের পাশে প্রার্থীদের ছবি থাকবে। রাজ্যে ২ দফায় হবে লোকসভা নির্বাচন। প্রথম দফায় ১১ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ১৮ মার্চ এবং দ্বিতীয় দফায় ভোটের বিজ্ঞপ্তি ২৯ মার্চ জারি করা হবে। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত এই সংবাদ জানিয়েছেন। রবিবার দেশের ৭ম লোকসভার জন্য নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এবারের লোকসভা নির্বাচন ৭ দফায় অনুষ্ঠিত হবে। ত্রিপুরায় ২ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোট হবে ১১ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১৮ এপ্রিল। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত এই সংবাদ জানিয়েছেন। कमीशन ऑफ इंडिया ने इलेक्शंस फॉर द लोकसभा इलेक्शंस 2019 अनाउंस किया है। ये इलेक्शंस 7 फेजेस में होगा कंट्री वाइड। तो हमारे स्टेट में तो ये इलेक्शंस 2 फेजेस में होगा। फर्स्ट फेज होगा ऑन 11th अप्रैल और सेकेंड फेज होगा
on 18th April. সাংবাদিক সম্মেলনে রাজ্যের সিইও শ্রীরাম তরণীকান্ত জানান, প্রথম দফায় নির্বাচনের জন্য 18 মার্চ বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্যের প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ধার্য করা হয়েছে 25শে মার্চ। স্ক্রুটিনি হবে 26শে মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হবে 28শে মার্চ। প্রথম দফার ভোট হবে 11 এপ্রিল। Date of notification for the first phase होगा 18th of March और लास्ट डेट ऑफ नॉमिनेशन होगा 25th of March। स्क्रूटनी अगले दिन होगा। उसके बाद विड्रॉल के लिए लास्ट डेट ऑफ विड्रॉल के लिए 28 मार्च। पोल डेट ऑफ पोल 11th अप्रैल होगा। মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত আরও জানান, রাজ্যের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে 19শে মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে 26শে মার্চ। স্ক্রুটিনি হবে 27শে মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হবে 29শে মার্চ। দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হবে 18 এপ্রিল। ভোট গণনা হবে 23শে মে। सेकेंड फेज में हमारा स्टेट, जैसे मैंने बताया, हमारे स्टेट में 2 फेजेस में होगा। सेकेंड फेज में 19th को डेट ऑफ नोटिफिकेशन होगा। लास्ट डेट ऑफ नॉमिनेशन 26th को होगा। फिर स्क्रूटिनी 27th को होगा और लास्ट डेट ऑफ विड्रॉल 29th को होगा और पोल 18th अप्रैल को होगा। काउंटिंग दोनों विद द रेस्ट ऑफ द कंट्री ऑन 23rd मई के लिए होगा। With this announcement of elections, model code of conduct is in force in all over the country or Tripura. সাংবাদিক সম্মেলনে সিইও জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে লোকসভা নির্বাচনে রাজ্যের মোট ভোটারের সংখ্যা 25,98,290 জন। এরপরও 29,487টি ফর্ম জমা পড়েছে। এগুলো ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8-এর। তিনি জানান, নির্বাচন ঘোষণার সাথে সাথে সারা দেশের সাথে রাজ্য নির্বাচনী আচরণ বিধি লাগু করা হয়েছে। রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলিকে এই আচরণ বিধি লাগুর সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। কর্মসূচি পালন করল তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের 19 নম্বর বুথের ভারতীয় যুব মোর্চার কর্মী সমর্থকরা। এদিন যুব মোর্চার কর্মীরা সুভাষনগরের স্বাস্থ্য কেন্দ্রের মাঠে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে সাফাই অভিযান করে। এই কর্মসূচিতে তেরো প্রতাপগড়ের 19 নম্বর বুথ এলাকার যুব মোর্চা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আমরা তেরো প্রতাপগড় 19 নং ভারতীয় জনতা পার্টি 19 নং বুথের উদ্যোগে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি স্কুলের মাঠে এক স্বচ্ছ ভারত অভিযান আমরা পালন করছি। তৎসঙ্গে এই মাঠের সৌন্দর্য বজায় রাখার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা একযোগে আমরা এখানে আজকে স্বচ্ছ ভারত অভিযান পালন করছি। রামনগর বিধানসভা কেন্দ্রের 3,671 জন ভোটার সিপিএম ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে। রবিবার রামনগর 4 নম্বর উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয়ের মাঠে এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের আহ্বানে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই সভায় সিপিএম ছেড়ে 3,671 জন ভোটার বিজেপি দলে যোগ দেন। নবাগতদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিধায়ক সুরজিৎ দত্ত। 2018-তে ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টির সরকার নয়, স্বাধীনতা পেয়েছে, স্বাধীনভাবে বলার হাসার সুযোগ পেয়েছে। ভাতা বন্ধ করে দিয়েছে ত্রিপুরাতে। কোনো এই ব্যক্তি বলতে পারবে না তার ভাতা বন্ধ করে দিয়েছে। কিন্তু অন্যায়ভাবে যে উপযুক্ত নয় তাকেও ভাতা দেওয়া হচ্ছে। গরিব 60 বছরের বৃদ্ধার পাওয়া উচিত, সেই ভাতা 40 বছরের কোন ব্যক্তি পাচ্ছে। কোন ব্যক্তি বিপিএল পাওয়ার যোগ্য, তাকে এপিএল বানিয়ে রেখেছে। আর যে এপিএল পাওয়ার যোগ্য তাকে বিপিএল বানিয়ে রেখেছে, কারণ সে কমিউনিস্ট পার্টি না। আমরা সেগুলো
সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। रूपमाभिसारे चंद्रवदने स्वर्णरतने बाजे सिंचिनी, हिमाभिसारे अमृत परमा चली रहे, चली रहे, अथिर बेजुरी झलिला अंगे, साजिल मोहिनी रूप तरंगे, मधु मधुर पे हरसित प्राण मातिल रे, শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। টেনশন কি মনে হয়? সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে গুড মুড গ্যারান্টি। যাচ্ছে অন্যান্য খবরে। রাজ্যের 28,000 রিকশা শ্রমিকদের জীবন জীবিকার স্বার্থে রাজ্য সরকার নতুন আইন প্রণয়ন করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে শহরে দীপ্ত র্যালি করল ত্রিপুরা রিকশা শ্রমিক সংঘ। এদিন স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় থেকে রিকশা শ্রমিকদের এই র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালির নেতৃত্ব দেন ত্রিপুরা রিকশা শ্রমিক সংঘের সভাপতি হিরণ মিয়া। ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। ত্রিপুরা 28,000 রিক্সা শ্রমিকদের তাদের পেটে ভাতের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, ওই ব্যবস্থার উপরে আমাদের ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভায় সকল সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাই। ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইনমন্ত্রী শ্রী রতনলাল নাথ, উনিকেও ধন্যবাদ জানাই। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনিকেও আমরা ধন্যবাদ জানাই। ভারতের ত্রিপুরার বিএমএসকেও আমরা ধন্যবাদ জানাই, প্রদেশ বিএমএসকেও ধন্যবাদ জানাই। এবং আগামী দিন যে আইন তৈরি হইতেছে, ওই আইনের প্রক্রিয়া যাতে আমাদের রিক্সা শ্রমিক সংঘ থেকে একজনকে নিয়ে আইনটা সুন্দরটিকে করা হয়, তার জন্য আমরা ত্রিপুরা সরকার দ্বারা আবেদন করতেছি। এবং বেতন পুনর্বিন্যাস ও পেনশনের দাবিতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাচ্ছে জ্যাকসন গেট স্থিত কর্মচারী ফেডারেশনভুক্ত পিএসইউ কর্মচারীরা। রবিবার ফেডারেশনের কার্যালয়ে 34টি পিএসইউর কর্মচারী সংগঠনগুলির এক যৌথ বৈঠকে এই আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রবিবার জ্যাকসন গেট স্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কার্যালয়ে ত্রিপুরা গভর্নমেন্ট আন্ডারটেকিং এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি তথা কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ। এদিন এই সভা প্রসঙ্গে কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ জানান, দুটি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে। এর প্রথমটি হলো রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস হয়েছে, কিন্তু রাজ্যের 34টি পিএসইউর স্বশাসিত সংস্থাগুলোর কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস এখনো হয়নি। বিষয়টি একাধিকবার মুখ্যমন্ত্রী ও অর্থ দপ্তরের গোচরে নেওয়া হলেও এখন পর্যন্ত এর সুরাহা হয়নি। অপরদিকে পিএসইউ কর্মচারীদের পেনশনের বিষয়টিও এখনো ঝুলে রয়েছে। পিএসইউ কর্মচারীরা বর্তমানে সর্বোচ্চ পেনশন পাচ্ছেন 2700 টাকা। এই ঘটনা অমানবিক। এদিন বৈঠকের বিষয় উল্লেখ করে কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ আরো জানান, বাম আমলে হাইকোর্ট থেকে একটি নির্দেশিকা বের হয়। নির্দেশিকায় বলা হয়েছিল কিভাবে পিএসইউ কর্মচারীদের পেনশন প্রদান করা যায় সে ব্যাপারে একটি কমিটি গঠন করা হোক। অর্থ দপ্তর একটি কমিটিও গঠন করে সেই কমিটি কর্মচারীদের সপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু সে সময় নির্বাচনের আচরণ বিধি লাগু হয়ে যাওয়ায় কমিটি সিদ্ধান্ত কার্যকরী হয়নি। ভোট শেষে নতুন সরকার ক্ষমতায় আসে, কিন্তু নতুন সরকার পিএসইউ কর্মচারীদের পেনশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং নতুন সরকার হাইকোর্টের নির্দেশিকা নষ্ট করে দেয়। এদিন কর্মচারী নেতা আরো জানান, এই অবস্থায় পিএসইউ কর্মচারীদের বেতন পুনর্বিন্যাস ও পেনশনের বিষয় নিয়ে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই সিদ্ধান্ত রাজ্যব্যাপী গণ আন্দোলন তৈরি করার সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি। এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। বিগত বাম সরকারের আমলে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে একটা হাইকোর্ট থেকে একটা বেরিয়েছিল, নির্দেশিকা বেরিয়েছিল, রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে তুমি কিভাবে পিএসইউ কর্মচারীদের পেনশন দেওয়া যায় সেই বিষয়ে একটা কমিটি করো, কমিটি গঠন করে সিদ্ধান্ত নাও। এবং অর্থ দপ্তর একটা কমিটিও গঠন করেছিল, কমিটি একটা সিদ্ধান্তও দিয়েছিল, পিএসইউ কর্মচারীদের ফেভারেই সেই সিদ্ধান্ত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান মন্ত্রিসভা গঠিত হওয়ার পরেও আমরা যেখানে আশা করেছিলাম যে এই সরকার অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে ব্যাখ্যা করবেন, ব্যাপারটা দেখবেন এবং পিএসইউ কর্মচারীরা যাতে তাদের বর্ধিত পেনশন পেতে পারেন সে বিষয়ে তারা একটা সিদ্ধান্ত নেবেন, কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত। কিন্তু আমরা দেখলাম সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং হাইকোর্টের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাটাকে রাজ্য সরকার নস্যাৎ করে দিয়েছে। এই অবস্থাতে আগামী দিনে পেনশনের দাবিতেও কিন্তু পিএসইউ যে কর্মচারীরা আন্দোলনে যাবে এবং এই বিষয়েও আজকে এদিন তিনি আরো জানান, রাজ্যের কর্মচারীরা বর্তমানে 12% মহার্ঘ ভাতা পাও না, কিন্তু অর্থমন্ত্রী বলেছেন রাজ্য বাজেটে ডিএ বাবদ কোনো অর্থ রাখা হয়নি। সুতরাং কর্মচারীরা আগামী দিনে ডিএ পাবেন কিনা সে বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। রাজ্য সরকারের শরিক দলে মতবিরোধ প্রকাশ্যে আসন্ন লোকসভা নির্বাচনে আইপিএফটি দুটি আসনে এককভাবে লড়াই করবে বলে অনড় আইপিএফটির সহসভাপতির বক্তব্যকে ব্যক্তিগত বলে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের কটাক্ষ। পাল্টা বিপ্লব কুমার দেবের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন আইপিএফটি সহ সম্পাদক তথা দলীয় মুখপাত্র মঙ্গলদীপ বর্মা। আসন্ন লোকসভা নির্বাচনে দুটি আসনের প্রার্থী নিয়ে বিজেপি এবং আইপিএফটির মধ্যে কিন্তু আজও মতের মিল হয়নি। এর মধ্যে আইপিএফটির সহ সভাপতি অনন্ত দেববর্মা ঘোষণা দিয়েছেন রাজ্যের দুটি লোকসভা আসনে আইপিএফটি এককভাবে লড়াই করবে। সভাপতি অনন্ত দেববর্মার এমন মন্তব্যে রাজ্য সরকারের শরিক দল বিজেপি এবং আইপিএফটির মধ্যে মতবিরোধ প্রকাশে। এই পরিস্থিতিতে শনিবার সরকারের বর্ষপূর্তি উপলক্ষে মিট দ্য প্রেসে অনন্ত দেববর্মার ঘোষণার কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কটাক্ষের সুরে বিপ্লব বাবু বলেন, আইপিএফটি এবং বিজেপি ভিন্ন ভিন্ন দল এবং অনন্ত দেববর্মা আইপিএফটির সহ সভাপতি। সুতরাং অনন্ত দেববর্মা নন আইপিএফটির সভাপতি। এনসি দেববর্মা যা বলবেন তাই দলীয় সিদ্ধান্ত বলে গণ্য হবে। যে কারোরও ব্যক্তিগত মন্তব্য করার অধিকার আছে, তা বলে অনন্ত দেববর্মার বক্তব্যকে ব্যক্তিগত বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। সেদিন এই ব্যাপারে মিট দ্য প্রেসে বিপ্লব দেব কি বলেছেন তা আমরা একবার শুনে নেব। দেখুন, আইপিএফটি পার্টি আলাদা পার্টি, বিজেপি আলাদা পার্টি। আইপিএফটির প্রেসিডেন্ট অনন্ত দেববর্মা নয়, আপনিই বলেছেন ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট তাই করে না
এই আমার এখানে ভাইস প্রেসিডেন্ট আছে, তো ভাইস প্রেসিডেন্ট কিছু ঘোষণা করে দেবে, সেটা পার্টির ওপিনিয়ন হতে পারে না। অধ্যক্ষ যেটা অমিত ভাই শাহ যেটা বলেন, রাষ্ট্রীয় অধ্যক্ষ, সেটা পার্টি সভাপতিকে বলতে হয়, তারপর অন্যান্য অফিস বেড়ারা সেটা বলতে হয়। কোনো ভাইস প্রেসিডেন্ট তাই করে দেবে সেটা করেছি, সেটা পার্টির রায় না। তো সেই কারণে ব্যক্তিগত ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরও ব্যক্তিগত তার নিজের ইচ্ছাও প্রকাশ করে দেয় অংশ, তো নিজের মনোভাব প্রকাশ করেছেন। ভাই গণতান্ত্রিক দেশ, মনের ভাব প্রকাশ করা মৌলিক অধিকার, তো সেখানে কে আটকাবে? এদিকে রাজ্য বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন আইপিএফটির সহ সম্পাদক তথা দলীয় মুখপাত্র মঙ্গল দেববর্মা। তিনি সমালোচনা সুরে বলেন, আইপিএফটি দল লোকসভার 2টি আসনে লড়াই করার সিদ্ধান্তে অনড় এবং তার ব্যক্তিগত দলীয় বক্তব্য, এমনকি 2টি আসনে প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন আইপিএফটির মুখপাত্র মঙ্গল দেববর্মা। আমি মঙ্গল দেববর্মা, আইপিএফটি এজিএস এবং স্পোক পার্সন অফ আইপিএফটি পার্টি। আমি যা বলছি এটা আইপিএফটি পার্টির হয়েই বলছি, যেহেতু আমাকে স্পোক পার্সন নির্বাচন করেছেন আমাদের পার্টির তরফ থেকে। তো আমরা আগের থেকেই জাস্ট এনেছিলাম, বিজেপি আমাদের যে কোয়ালিশন গভর্নমেন্টের পার্টনার, আমাদেরকে যদি কোনো কনসাল্ট না করে এই ফরকামিং লোকসভা ইলেকশনে আমরা একাই লড়বো 2টা সিটে, এটাই প্রথম থেকে স্ট্যান্ড এবং এখনও এটাই রয়ে গেছে। এবং আমরা ওই ম্যাটারটা নিয়ে ইলেকশন কমিটি গঠন করেছি আমাদের আইপিএফটি পার্টির পক্ষের থেকে। আজকে 3:30টার সময় ওইটার মিটিং আছে। তাছাড়া আমরা ক্যান্ডিডেট সিলেকশনের জন্য ছোট্ট একটা কমিটি করে নিয়েছি, তাতে 5 জন আমরা আছি। প্রথমজন হলেন এনসি দেববর্মা, অনারেবল প্রেসিডেন্ট, মেবার কুমার জমাতিয়া, অনারেবল জেনারেল সেক্রেটারি, এবং 2 জন ভাইস প্রেসিডেন্ট, অনন্ত দেববর্মা এবং ব্রজলাল দেববর্মা, এবং আমি নিজে এজিএস মঙ্গল দেববর্মা। আমরা ক্যান্ডিডেট সিলেকশনের ব্যাপারে প্রায় চূড়ান্ত। এই পরিস্থিতিতে ঘটনা পরিষ্কার, রাজ্য লোকসভার 2টি আসন নিয়ে আজও বিজেপি এবং শরিক আইপিএফটির মধ্যে কোনো রকম মতের মিল হয়নি, উল্টো মতবিরোধ প্রকাশ্যে। যদিও এই ব্যাপারে আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার বক্তব্য জানা যায়নি। এদিকে বর্তমান সরকারে মন্ত্রিত্বের স্বাদ পেয়ে এনসি দেববর্মা দলীয় স্বার্থকে সঠিকভাবে গুরুত্ব দিচ্ছেন না বলে একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। আসলে বর্তমানে বেশ চাপের মধ্যে আছেন আইপিএফটি সভাপতি, তার এখন কুল রাখি না সেম রাখির মতো অবস্থা বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। শনিবার রেলে কাটার পরে বীরধন ত্রিপুরা নামে 40 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু। রবিবার সকালে মৃতদেহ উদ্ধার ঘটনা শান্তির বাজারের গার্দাং এলাকায়। পরিবারের সদস্যরা শোকাচ্ছন্ন, এলাকায় চাঞ্চল্য। রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হলো। নিহতের নাম বীরধন ত্রিপুরা, বয়স 40। ঘটনা শনিবার রাতে শান্তির বাজারের গার্দাং এলাকায়। রাতে বিয়ের নিমন্ত্রণ খেয়ে ওই ব্যক্তি বাড়ি ফিরছিলেন, তখনই সম্ভবত তার রেলে কাটা পড়ে মৃত্যু হয়। রাতে তার কোনো হদিশ পাওয়া যায়নি। রবিবার সকালে এলাকাবাসী মৃতদেহটি দেখতে পেয়ে পরিবারের লোকদের খবর দেওয়া হয় পুলিশে। আর রাতে ওই ব্যক্তি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন নিহতের আত্মীয়। বিয়ে বাড়ি থেকে মানে খাওয়া দাওয়া করে ব্যাক করছিল বোধহয়। কোন জায়গাতে বিয়ে বাড়ি? ওই যে ঘটনার খবর পেয়ে শান্তিবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। উল্লেখ্য, নিহতের বাড়ি গার্দাং এলাকার শান্তি কলোনিতে। এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া, এলাকায় চাঞ্চল্য। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাপুর। রবিবার সকালে বনকুমারী স্থিত সমর স্মৃতি ভবনে রাজ্য এবং পশ্চিম জেলা ভিত্তিক পোলিও টিকাকরণ কর্মসূচি পালিত। ব্যাপক অংশে শিশু এদিন এই পোলিও টিকাকরণ কর্মসূচিতে অংশ নিল। রবিবার গোটা রাজ্য জুড়ে শিশুদের সরকারিভাবে পালস পোলিও টিকা প্রদান করা হলো। এক্ষেত্রে এদিন বনকুমারীতে রাজ্য এবং জেলা ভিত্তিক টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত। সমর স্মৃতি ভবনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক, জেলা শাসক সঞ্জীব এন মাহান্তে,
পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা সুজিত কুমার চাকমা, NHM এর মিশন ডিরেক্টর শৈলেশ কুমার যাদব প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোমবাতি জ্বালানোর পর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আর পোলিও গোটা বিশ্বে আজ চ্যালেঞ্জের বিষয় বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক। এটা একটা খুব বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, শুধু আমাদের রাজ্যের জন্য নয়, সারা পৃথিবীর কাছে একটা বড় চ্যালেঞ্জ যে সারা পৃথিবীকে পোলিও মুক্ত করা। পোলিও কি এটা তো জানেনই আপনারা, এই প্যারালাইসিস হয়ে গেল, একটা পা প্যারালাইসিস হয়ে গেল বা একটা অঙ্গ প্রত্যঙ্গ কোথাও প্যারালাইসিস হয়ে গেল একদম জন্মে থেকে, তো তার সফলতা হয়ে গেল সারা জীবন। এটা কি বল, এটা এখন পৃথিবীর খালি 3টে দেশের মধ্যে এখন এটা আছে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে নাইজেরিয়া, আর হচ্ছে আফগানিস্তান। এবং এই 3টি দেশে খুব করুণ অবস্থা। কার্যত এদিন গোটা রাজ্যেও শিশুদের পোলিও টিকাকরণ করা হয়। এদিন বনকুমারী স্থিত সমরস্মৃতি ভবনে উপস্থিত ব্যাপক অংশের শিশুরা পোলিও টিকাকরণ কর্মসূচিতে অংশ নিল। অভিভাবক মহল, বিশেষ করে এক্ষেত্রে মায়েদের উৎসাহ ছিল সর্বাধিক। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবল। 9 মার্চ তথা শনিবার রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের 1 বছর পূর্তি হয়েছে। সরকারের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়ে শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়ায় বিজেপি নেতা কর্মী সমর্থকদের র্যালি অনুষ্ঠিত। বিজেপির তেলিয়ামুড়া মণ্ডল এই র্যালির আয়োজক। বিজেপির তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর এবং মণ্ডল সম্পাদক জয়ন্ত শাখা র্যালিতে নেতৃত্ব দেন। এই র্যালি যে সরকারের বছর পূর্তিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য সে কথা জানালেন বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর। আমাদের 1 বছর পূর্তি হয়েছে। ভারতীয় জনতা পার্টির যে সরকার বিপ্লব দেবজির নেতৃত্বে গঠিত হয়েছে, 1 বছরের যে জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার কাজ আমাদের শুরু হয়ে গেছে। সেই লক্ষ্যে ত্রিপুরাবাসীকে এবং ভারতীয় জনতা পার্টির যিনি মুখ্যমন্ত্রী ওনাকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি, এবং যাতে সরকার আরও সুদৃঢ় হয়, সরকারের কাজকর্ম আরও যাতে সুফল মানুষ পায়, সেই লক্ষ্যে আমাদের আজকের মিছিল। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীজি বিপ্লব কুমার দেবজিকে যে ওনার সরকার চালানোর জন্য 1 বছরের পূর্তি উপলক্ষে। ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। আর সেই যুদ্ধকে সামনে রেখে প্রস্তুতিতে নেমে পড়লেন খোদ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। শনিবার ধলাই জেলা প্রশাসনকে নিয়ে ম্যালেরিয়া দূরীকরণে বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী। আমবাসার পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধলাই জেলা শাসক সিএমও চেতন দেববর্মা, বিভিন্ন ব্লকের আধিকারিক ও মহকুমার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রশাসনকে মাঠে নেমে পড়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যের সব জেলায় এই ধরনের বৈঠক করা হবে। কিভাবে এটা ক্রস ভেরিফিকেশন হবে করবে, সবাইকে পুরো অ্যালার্ট থাকার জন্য এবং ঝাঁপিয়ে পড়ার জন্য এই ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেন আমরা জিততে পারি, কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে, যতটুকু সম্ভব আমরা মিনিমাইজ করতে পারি, সর্বাত্মকভাবে আমরা চেষ্টা যাতে করি, তার জন্য এখানে একটা মিটিং করা হয়েছে। ঠিক তেমনি আমরা 8টা জেলায় আমরা এবার মিটিং করব। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের এই ম্যালেরিয়ার বিরুদ্ধে এবার যে ব্যাপকতা যেটা দেখা দেওয়ার কথা সেটা আমরা কমব্যাট করবো বলে আমার দৃঢ় বিশ্বাস। সংবাদ শেষ করার আগে আবারও চোখ রাখবো শিরোনামে। চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক।
ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর আদের আসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। ভোটে নির্ঘণ্ট ঘোষিত 7 দফা ভোট শুরু 11 এপ্রিল, শেষ 19 মে, ভোট গণনা 23 মে। রাজ্যে 11 এবং 18 এপ্রিল 2 দফায় ভোট হবে, সাংবাদিক সম্মেলনে জানালেন সিইও শ্রীরাম তরণীকান্ত। শাসক গোষ্ঠীর মধ্যে শরিকি বিরোধে এককভাবে 2টি আসনে লড়াই করতে অনড় আইপিএফটি, বিপ্লবের বক্তব্যের মঙ্গলের তীব্র সমালোচনা। বাইক চুরির অভিযোগ জানাতে গিয়ে পশ্চিম থানার পুলিশ আধিকারিকের ব্যবহারে অপমানিত এক যুবক। বেতন পুনর্বিন্যাস ও পেনশনের দাবিতে আন্দোলনে যাচ্ছে ফেডারেশনভুক্ত পিএসইউ কর্মচারীরা। এখন সংবাদ এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবুল।